দেখি ওই কুকুরের বাচ্চার মতন হাঁটে। বাবা! আমি ও বাবা কি গো, ভালো করে লক্ষ্য করে দেখি, বাবা এটা বাঘের বাচ্চা। বাচ্চা থাকলে তা মা থাকবে কাছাকাছি। ডাইরেক্ট গর্জন গাছের দিকে গিয়ে দেখি গর্জন গাছের অপোজিট সাইডে রোদ্দুর পড়ছে, সেই সাইডে দেখি ওর মা শুয়ে আছে। 10-15 হাত বা ডিফারেন্স হয়ে গেলে ও তো লাফিয়েও আমার ধরতে পারবে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানার এয়ানপুর গ্রামে। এই গ্রাম থেকে প্রচুর মানুষ পার্শ্ববর্তী সুন্দরবনের জঙ্গলে যান মাছ কাঁকড়া ধরতে। তো এই মাছ কাঁকড়া ধরার কাজটা খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ, যে কোনো সময় বাঘের আক্রমণের ঘটনা ঘটে। তো আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলতে চলেছি, উনিও ঝুঁকি নিয়ে জঙ্গলে গেছিলেন কাঁকড়া ধরতে এবং বাঘের মুখোমুখি হয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল সেদিনকে ওনার মুখ থেকে আমরা সরাসরি জেনে নেব। আচ্ছা, প্রথমে জেনে নেব আপনার নাম। আমার নাম চিত্তরঞ্জন রপ্তান। সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরা মানে তো ভীষণ ঝুঁকির কাজ, ভীষণ যে ঝুঁকির কোনো কাজ। সময় বাঘের আক্রমণের ঘটনা ঘটতে পারে। হতেই পারে। তো আপনি নিয়মিতভাবে কাঁকড়া ধরতে যেতেন এবং বাঘের মুখোমুখি হয়েছেন অনেকবার। একবার এরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল, তো সেদিনকে কি ঘটনা ঘটেছিল যদি একটু শুরু থেকে বলেন। হ্যাঁ, সেদিনে অন্যান্য দিনের মতো যেমন ওই রকম শেষ রাত্রের দিকে উঠে রওনা হতে হয় তেমনি হয়ে গেছি। শেষ রাত্রি মানে ওরকম 3টের দিকে? ওই 3টের দিকে, 3টে থেকে 3:30-র মধ্যে বেরোতে হবে, তা নাহলে ওদিকে সব কে কোন খালে উঠবে, আরো লোক আছে তো বুক হয়ে যাবে আগে থেকে, খাল বুক করে নেবে। সে যাই বেরিয়ে আমরা মোটামুটি চলে গিয়েছি। তা সেদিনে আমাকে আমার সাথীরা এমন একটা জায়গা দিয়েছে, জায়গা খারাপ না, কাঁকড়া ভালো জায়গা। ও বাবা, সেখানে যেয়ে একদম খাঁড়ির মাঝখান দিয়ে ওখান থেকে এসে আস্তে আস্তে জোয়ার হতে হতে ওপর দিকে উঠতে, জঙ্গলের দিকে উঠে যেতে, ওরে উঠে যাচ্ছি, দেখি ওই কুকুরের বাচ্চার মতন হাঁটে। বাবা! আমি ও বাবা কি গো, আমি যেদিকে সেই দিকে সেই পারে ও কুকুর বাচ্চা হাঁটে। আমি বলি কি, ভালো করে লক্ষ্য করে দেখি, ও বাবা এটা বাঘের বাচ্চা। বাবা! এখন এটা তো জানি, শোনা আছে যে বাচ্চা থাকলে তা মা থাকবে মা কাছাকাছি। থাকবেই, হ্যাঁ। আমি ওই মুখ উঁচু করে দেখছি, উঁচু গাছ কোন দিকে আছে। আমার মন্ত্রবিদ্যে বুদ্ধি তো ওই গাছে ওঠা। মানে বিপদ বুঝলেই গাছে ওঠা, গাছে ওঠা, একমাত্র ওটাই ভরসা। হ্যাঁ। দেখি একটা গর্জন গাছ আছে কাছাকাছি। হুম। এখন আমার কাঁকড়া ধরতে ধরতে গর্জন গাছের দিকে যাব ওই উদ্দেশ্য নয়। আমি এবার কাঁকড়া আমার ধরা থাক, আমি ডাইরেক্ট গর্জন গাছের দিকে যাচ্ছি। আচ্ছা। এবার ডাইরেক্ট গর্জন গাছের দিকে গিয়ে দেখি গর্জন গাছের অপোজিট সাইডে রোদ্দুর পড়ছে, সেই সাইডে দেখি ওর মা শুয়ে আছে। বাবা! মানে যেখানে গাছে উঠতে যাবেন সেখানেই বাঘ। বাঘ। ওই দেখে তো নার্ভ ফেল করছে। হ্যাঁ, সর্বনাশ কাণ্ড করি কি উপায়। আর পাশে একটা বাইন গাছ আছে, আমি এই বাইন গাছে উঠি। মোটামুটি বড় গাছ? হ্যাঁ, বাইন গাছে উঠে গর্জন গাছে ওঠা যাবে। আচ্ছা আচ্ছা। এখন আমি 10-15 হাত ডিফারেন্স হয়ে গেলে ও তো লাফিয়েও আমার ধরতে পারবে না। আচ্ছা। আর বাঘ তো গাছ উঠতে পারে না, তখন হেলা গাছ নয়, খাড়া গাছ একদম। আচ্ছা আচ্ছা। হেলা গাছ হলে মাঝে মধ্যে ওঠার চেষ্টা করে। এখন আমি যথারীতি ওর উপরে বাইন গাছের মধ্যে দিয়ে উঠে বাইন গাছের ডাল বেয়ে গর্জন গাছে উঠে গেছি। গর্জন গাছে উঠে যেয়ে ওই আশপাশ যারা রয়েছে তাদের ডাকছি, তাহলে তোরা এদিকে চলে আয় রে, এই আমার যেখানে তোরা রেখে গেছিস এইখানে বাচ্চা নিয়ে সব ঘোরাফেরা করছে, চলে আয়। ওই মা বাঘটা তাও আপনার ওই গর্জন গাছ থেকে কতটা দূরে? এই একদম গর্জন গাছের কোলে শুয়ে আছে তো। বাবা! গর্জন গাছের কোলে এতটা কাছে আছে? হ্যাঁ, আর বাইন গাছটা তার ফুটকুড়ি দূরে। ও, তার বাইন গাছটা একটু বড়, তার ডাল তেমনি ভাবে হয়ে উঠে গেছে। উঠে যেয়ে ওই গর্জন গাছে উঠে বসেছে, কোমরের গামছাটা খুলে ওই গর্জন গাছের সঙ্গে নিজেকে বেঁধে নিয়েছি, যদি কোনোভাবে স্লিপ করে নিচে না পড়েন। ওদের তো ডাকাডাকি করছে পড়ে। তো একজন তো আসলো, তখন জোয়ার ঠিকঠাক গাছের গোড়ায় আসেনি। আচ্ছা। আমি ভাই, অত আনন্দ করতে করতে আসতে হবে না, কি একা আসছো? তার হ্যাঁ আমি একা। আমি ওই আগে একা করো না, এই আমার আশেপাশে উঁচু জায়গা, এই যে গাছটা যেখানে আছে এর পাশে উঁচু জায়গা, এই এখানে কিন্তু মায় বাচ্চায় আছে, সাবধান। সে মানে আমাদের এখানকার সূর্যকান্ত। আচ্ছা। সূর্যকান্ত আস্তে 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 এসে
ও ও খুব সতর্ক অবস্থায় জঙ্গলে চলাফেরা করে। হুম। ও আমাকে বলছে যে জিতুদা, এই তো মা বাচ্চায় শুয়ে আছে দেখছি। বাবা। আমি বলছি, কি কটা বাচ্চা? হুম। তা বলছে বাচ্চা তো তিনটে দেখছি। আমি বললাম, হ্যাঁ তিনটেই আমি দেখলাম। হুম। এই তিনটে কাদা মাটি মেখে এখান থেকে ছুটোছুটি করছিল পড়ি। ওর মা ওখানে আছে? তাহলে হ্যাঁ, ও মা তো শুয়ে আছে, ওই লম্বা টনটনি হয়ে শুয়ে আছে তো। বাবা। আমি বললাম, তাহলে ও পাড়ি দিয়ে এসো না। তা বলছে যে তুমি অত বড় গাছে উঠেছো, তো নামতে দেরি হবে যে। আমি তো দেরি হবে তা কী করবো, আমি নিচে বসে থাকবো নাকি? আর বলছে যে ঠিক আছে, তুমি ওখানে উঠে বসো। আর তোমার সব আর জিনিসপত্র কোথায়? আমি বললাম, ওই গাছের বান গাছের উপরে আছে, বান গাছের এক ডালে বাঁধিয়ে রেখেছি। তাহলে ঠিক আছে, আমি সময় মতো এসে নৌকায় করে তোমার নামিয়ে নিয়ে চলে যাবো। তা ওই জায়গাটা উঁচু জায়গা তো, হুম হুম। জোয়ার সহসা ওঠে না। আচ্ছা আচ্ছা। সেই জন্যে ও ওই জায়গায় বাচ্চাগুলো নিয়ে আসে। আর যখনই ওই ভাঁটা পড়ে যায়, হুম। তখন ওই বাচ্চাগুলো ওর মার সঙ্গে বেরোয়। আর বাঘিনী মানে তো আরো বেশি হিংস্র হয়, কারণ ওরা সারাক্ষণ ভাবে যে আমার বাচ্চার কেউ ক্ষতি করতে আসছে। আর জঙ্গলে যারা যায়, যত হ্যাঁ। মানুষ যায়, তাদের একটা বিশেষ জ্ঞান, জঙ্গলে যেয়ে কখনো বাচ্চা বাঘকে ঘাঁটাবে না, বাচ্চা বাঘের পেছনে লাগবে না। হুম। পেছনে লাগলে কিন্তু ও এমন করে চিৎকার করবে যে ওর মা কিন্তু ছুটে আসবে, হুম। এসে পরে তোমার আবার আক্রমণ করবে। সেই জন্য বাচ্চা কাচ্চা দেখলে ঠিকই আছে, থাক, ওদের গায়ে কখনো কিছু ছুঁড়ে মারবে না বা ধরার চেষ্টা করবে না, হুম। খোঁচাবে না। হুম। হুম। সেই জন্য আমি বাচ্চা কাচ্চা দেখেছি, আমি হাই হই কিচ্ছু করেনি। না। না, আমি শুধু দেখেছি মাত্র। হুম। দেখা মাত্রই আমি সজাগ হয়ে গেছি, ওর মা আসে আশেপাশে। হুম। আর বাচ্চা রেখে ওরা খুব একটা দূরেও থাকে না। হুম। আপনি গাছে বসে আছেন, আর কতক্ষণ পরে নৌকো এলো? ও তা ঘন্টা তিনেক বাদে। বাবা, 3 ঘন্টা আপনি গাছে বসে আছেন? বসে আছি। নামার সময় তখন কি জোয়ার ছিল না ভাটা জোয়ার হয়ে? জোয়ার এসে ওই গাছের তলে নৌকো ঢোকালো। হুম হুম। আমি আস্তে আস্তে গাছের থেকে নৌকায় নামলাম। আচ্ছা আচ্ছা। হুম। নৌকোয় সেবারে কতজন ছিলেন আর মোট? সেবারে আমরা 7-8 জন ছিলাম। নামার সময় তখন বাঘ ওখানেই ছিল না 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 না, সরে গেছে? সরে গেছে। মানে জল উঠে গেছে একটু, হুম, যেহেতু হুম, হুম। ও কিছুটা গাছের জঙ্গলের তলে ভিতরে। জল চলে গেছে, সুতরাং হুম। ওখানে থাকবে না তো। আচ্ছা। যত জোয়ারের জল উঠবে ওরা তত উঁচু জায়গার আস্তে দিকে আস্তে যাওয়ার পিছিয়ে চেষ্টা যাবে। করবে। হ্যাঁ, উঠে যাবে। বাচ্চাগুলো কিরকম, ছোট না একটু বড়? ছোট ওইরকম, হাত কানেকের একটু বেশি হবে এরকম। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর দেখতে। মা বাঘের মতো ওই রকম কালার থাকে? একটু ফ্যাকাশে থাকে, বয়স বাড়ার সাথে সাথে রংটা ফুটে বেরোয় ভালো করে। বড় বাঘের যেমন দেখেছি, প্রাপ্তবয়স্ক বাঘেদের গায়ের যে কালার, হুম। বাচ্চার কালার, তা কিন্তু দেখিনি। একটু ফ্যাকাশে হয়। ফ্যাকাশে। বাড়ি ফিরতেন কটার দিকে? ওই ও বাড়ি সন্ধ্যা হয়ে যেত? না, সন্ধ্যা ঠিক হতো না। কোনো সময় 3টে, 3:30, 4টে, 5টাও বাজতো। ও, আর খাওয়া দাওয়া কি বাড়িতে ফিরে? ওই খাওয়া দাওয়া নিয়ে যাওয়া হতো, নিয়ে সকালে একটা মিল খাওয়া হলো, আর দুটো থাকে, আচ্ছা। সেগুলো দুপুরের দিকে খেয়ে নেওয়া তারপরে হতো। বাড়িতে রওনা দিতে? হুম। ওই আচ্ছা আচ্ছা। কাঁকড়া ধরে এসে বাদ বাকিটা খেয়ে নিয়ে হুম হুম। এবারে নৌকা ছেড়ে দেওয়া হতো। আচ্ছা, তো মোটামুটি এক একজনে কত কেজি করে কাঁকড়া পেতেন? তা ও 5 কেজি, 7 কেজি, 4 কেজি, 10 কেজি এরকম হতো। মানে ঠিক নেই কোন সব দিনে দিন সমান হতো কম না। বেশি এরকম? হ্যাঁ, তবে 4 কিলো 5 কিলোর নিচে কেউ পেত না। আচ্ছা যারটা তার কাছে থাকবে, আচ্ছা আচ্ছা। যে যা ধরবে তার কাছেই থাকবে। ও। ওই অনেক সময় আবার ওই কাঁকড়া ধরতে যেয়ে হুম। মাছ ধরা হয়। ও, খেপলা জালে? খেপলা জালে হয়, তারপরে ওই যে আমরা যারাকে বলি বুড়ো মাছ, খাদ ভেঙে মারা, এত লম্বা লম্বা, ও, সাথেতে টাইপের, সাথেতে কুচে টাইপের? কুচে, সাথেতে ওই, আচ্ছা। ও মাছগুলো সব শেয়ার করে ভাগ করে নেওয়া হতো। এমন টাইমে আমরা পৌঁছে গেছি যে জোয়ার লাগতে অনেক দেরি আছে, তা চল একটু মাছ ধরে আসি। কুচে মাছের যে খাদ, হ্যাঁ, এটা বুঝতেন কি করে? যারা এক্সপার্ট আছে তারা ও বুঝে ফেলে যে এই এই খাদে মাছ আছে। আচ্ছা। তখন ওই খাদ ভাঙা শুরু হয়, পা দিয়ে চাপতে 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 ও এক ধার দিয়ে মুখ বের করে দেবে, খপ করে ধরে নেবে। ও আচ্ছা। আর কান মাছও তো শুনেছি গর্তে থাকে? হ্যাঁ, গর্তে থাকে, তা ও কানে একটু জলের গর্তের মধ্যে থাকে। ও, আর কুচেটা একদম পুরো চরের ভিতরে পাওয়া যাবে? চরের ভিতরে। খেপলা জালে পার্শে, চিংড়ি। এগুলো ধরা পড়তো। হুম। ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।